পাবনা থেকে আদর ভাই এই ফোনটি পাঠিয়েছেন। আর ওনার সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক, কারণ উনি অনেকগুলো ফোন আমার কাছ থেকে রিপেয়ার করে নিয়েছেন, যে কারণে না করতে পারিনি। কিন্তু এটা এমন একটা ফোন, এই ফোনটা কিন্তু ঠিক হয় না সহজে। তো যাই হোক, এই ফোনটা উনি চিঠিতে লিখেছেন ফোন চালাতে চালাতে হঠাৎ করে অফ হয়ে যায়, 40% চার্জ থাকা অবস্থায় ফোন বন্ধ হয়। বারবার চেষ্টা করেও আর অন করা সম্ভব হয়নি। একদিন পরে ফোন অন করতে গেলে 0% চার্জ দেখায়। তখন ফোন চার্জ করে আবার অন করি, তারপর 2 দিন ভালোই চলছে। তৃতীয় দিন চার্জে রেখে বাইরে গেছি এবং এসে দেখি 2 ঘন্টা পরে এসে দেখি আর ফোন অন হয় না। আজ 3 দিন হলো ফোনটা কিন্তু এভাবেই পড়ে আছে। এখন বুঝতে পারছি না এটা ব্যাটারি প্রবলেম না অন্য কোনো প্রবলেম। এইসব বিষয়গুলো ওনার কাছে মনে হয়েছে, তো পাঠিয়েছে। আমি দেখব ব্যাটারি চার্জ কতটুকু রয়েছে এবং জিআর ভ্যালু কেমন রয়েছে। তো আপনারা মিটারের ভ্যালুটা বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে জিআর ঠিক রয়েছে, কোনো ধরনের প্রাইমারি শর্ট নেই ভিভ্যাটের মধ্যে। তো আমরা হচ্ছে ব্যাটারিটাও চেক করব। ব্যাটারির জন্য আমি ভোল্টেজ মোডে যাচ্ছি এবং দেখুন ব্যাটারি 3.0 রয়েছে, মানে একটু কম রয়েছে চার্জ। 3.5 না হওয়া পর্যন্ত কিন্তু এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না যে ফোনটি আসলে অন হবে কি হবে না। তো আমরা একটু চার্জে দিয়ে রাখবো এবং চার্জিংয়ের লোডিং চেক করব। দেখুন চার্জে লাগানোর পর এ ধরনের ফোনে যদি চার্জিংয়ের লোডিং বেশি আসে, মানে 0.1-এর উপরে আসে, তাহলে কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে, ফোনটি অন হতেও পারে। তো কারণ আমার ব্যাটারি যেহেতু চার্জ কম রয়েছে, তো আমি একটু অপেক্ষা করব। অপেক্ষা করে আমি দেখব যে চার্জ হয় কিনা বা ব্যাটারি চার্জ ওঠার পর ফোনটি অন হয় কিনা। আর চার্জিংয়ের লোডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের লেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আই চার্জারে যে অ্যাম্পিয়ার দেখায় সেরকম একটি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখানে মাঝে মাঝে কিন্তু 1.3 পর্যন্ত উঠছে যখন আমি ভোল্টেজ ইনজেক্ট করছি। তো এই অবস্থাতে এই ফোনটি আসলে বলা যাচ্ছে না। আমি একটু অপেক্ষা করে চার্জ দিয়ে দেখব। এরপরেও যদি অন না হয় সেক্ষেত্রে আমাকে আরও কিছু বিষয় দেখতে হবে এবং কম্পিউটারে পোর্ট করে কিনা বিস্তারিত সব কিছু দেখে তারপর কিন্তু আমি ফাইনাল ডিসিশন নেব যে এই ফোনটিতে কী কাজ করা যেতে পারে। আর এই ফোনটির একটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে যে স্টোরেজ আইসির কিন্তু হেলথ খারাপ হয়ে যায় বা স্টোরেজ আইসি নিজেই খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই ফোনগুলো ডেড হয়ে যায়। আর ওই ফোনগুলো কিন্তু সিপিইউ র্যাম এগুলো রিভলভ করে ফোনটি অন হয় না। পরবর্তীতে চেক করে দেখা যায় যে স্টোরেজ আইসি প্রবলেম রয়েছে। তো যা হোক, এই ফোনটিতে কী ধরনের প্রবলেম হতে পারে সেই বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করব এবং কি আদৌ কি ফোনটা ঠিক হয় কি না। আদর ভাইকে আমি সবই বলেছি যে এই ফোনটি কিন্তু স্টোরেজ প্রবলেম হলে আমি ঠিক করতে পারবো না, এবং কি অনেক ফোন রয়েছে এই মডেলের যেগুলোর কিন্তু স্টোরেজ প্রবলেম হয়েছে। আমি কিন্তু অ্যাভেলেবল এই বিষয়গুলো সবসময় শেয়ার করে থাকি। অনেকেই নক দেন যে এই ফোনগুলো কীভাবে ঠিক হবে, ডেড ফোনগুলো। অ্যাকচুয়ালি অনেকে রিভলভ করে তারপর আর ঠিক হয় না, তখন বলি স্টোরেজ চেক করে দেখুন। তো যা হোক, আমরা হচ্ছে প্রথমে যে কাজটি করব, র্যাম সিপিইউ রিভলভ করে দেখব অ্যাকচুয়ালি এই ফোনটি অন হয় কিনা। আর এই ফোনটির ডিসি রিডিং কিন্তু 200-250 এরকম একটি রিডিং দেখায়। তার মানে হচ্ছে যে ফোনটি অন হওয়ার মতো এবং স্টাক হয় না। তো এই ফোনটির আবার চার্জিংয়ের লোডিংও কিন্তু মাঝে মাঝে একটু বেশি আসে, মানে মনে হচ্ছে চার্জ নিবে এরকম একটি কন্ডিশন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই ফোনটির পাওয়ার সেকশনটি নিঃসন্দেহে ভালো রয়েছে। পাওয়ার সেকশনে আমি কোনো সন্দেহ রাখবো না, এবং কি এই সেকশন সিপিইউ সেকশন বা র্যাম সেকশনে আমি কাজ করব। প্রথমে আমি র্যাম সিপিইউটা রিমুভ করে রিভলভ করে আমি দেখব যে ফোনটি অন হয় কিনা। ছোট্ট করে একটু কেটে নিলাম এই পাশে। এবং কি গুগলের ফোনগুলোর সিপিইউ রিভলিং একটু হলেও আলাদা, এটা যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। আর গুগলের এই ফোনগুলোর আঠাগুলোও একটু ব্যতিক্রম থাকে, অন্য অন্য ফোনের মতো না, খুবই হার্ড এবং খুবই স্ট্রং, যেগুলো আর কি আইসি রিমুভ করা খুব কঠিন হয়ে যায়। তো আমি প্র্যাকটিক্যালি অনেক কাজ করেছি, যে কারণে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে থাকি। শুধুমাত্র ভয় দেখানোর জন্য না, আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, অন্য অন্য আঠার চেয়ে অবশ্যই এটা একটু হার্ড, অনেক অন্যরকম একটি আঠা। এবং কি সিপিইউ র্যাম এগুলো রিমুভ করার সময় সঠিক যদি গাইডলাইন ফলো না করেন তাহলে হয়তো আইসিগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি গ্লু কাট করে নিচ্ছি। গ্লু কাট যে হট এয়ার গান দিয়ে করছি, এটি হচ্ছে ওয়াইসিএসের R1 Pro, এবং চিকন নজলের মাধ্যমে ধীরে ধীরে 300 টেম্পারেচার রেখেছি। আর R1 Proতে কিন্তু একটু টেম্পারেচার বেশি, বাট খুব সফট একটি হিট কিন্তু দিয়ে থাকে। তো আমি গ্লু কাট হয়ে গেলে তারপর সিপিইউর আগে আমি র্যাম রিমুভ করব, এবং র্যাম রিমুভ করার জন্য আমি কিন্তু কুইকের 2008D+টা ইউজ করছি, এবং কি এখানে 70 ইয়ার এবং কি 370 দিয়ে শুরু করেছি।
একটু পরেই কিন্তু আমি 400-এ শিফট হয়েছি এবং কি তখন কিন্তু আমার আইসিটা মেল্ট হয়ে যাওয়ার পর র্যামটি রিমুভ করে নিলাম। তো এ ধরনের ট্রিক্সগুলো অ্যাকচুয়ালি সবাই কিন্তু শেয়ার করে না। আমি অনেক দিন যাবত যেহেতু সিপিইউর কাজগুলো করছি, প্রথমের দিকে হয়তো অনেক বেশি কমেন্ট আসতো যে আপনি কত হিট দিচ্ছেন, কত এয়ার টেম্পারেচার রাখছেন। আমি কিন্তু স্ক্রিনে এখন হটগানের আমার যে এসএমডির মনিটর সেটি কিন্তু আমি উপরে শো করেছি ডান পাশে, এবং এয়ার টেম্পারেচার বিশেষ করে যখন আইসি রিমুভ করা, আইসি ইনস্টল করা সম্পূর্ণটাই আমি এই মেশিনটা দিয়েই করি এবং কি টোটালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর যেগুলো প্রথমের দিকে আসলে সম্ভব হয়নি, প্রথমের ভিডিওগুলোতে আমার স্ক্রিন শেয়ার করা সম্ভব হয়নি, এবং কি মাল্টিমিটারের রিডিং এবং ভোল্টেজগুলো চেক করা বা ডিসি রিডিং বা চার্জিংয়ের যে লোডিং, এগুলো কোনোটাই শো করা সম্ভব হয়নি। তো আমি ধীরে ধীরে কিন্তু ডেভেলপ করেছি, এগুলো ভিডিওতে কিন্তু ইমপ্লিমেন্ট করেছি, আপনারা একে একে দেখতে পেয়েছেন। তো আমি আইসিটা রিমুভ করার চেষ্টা করছি, খুবই শক্ত, এবং কি আমি আইসিটা অন্য একটি কৌশলে রিমুভ করার চেষ্টা করব। কারণ হচ্ছে এই ধরনের আইসিগুলো রিমুভ করতে গেলে একটু দেখুন খুব হার্ড লেগেছে, তারপরেও আমি আইসিটা রিমুভ করেছি। আশা করি কোনো বল বা কোনো সমস্যা হয়নি। আর এই মডেলের মাদারবোর্ডের বল কিন্তু সহজে উঠে না, মানে আপনি যত শক্তই লাগুক টানাটানি করলেও কিন্তু নিচ থেকে লাইন উঠে যাওয়ার সম্ভাবনা নেই, বাট আইসিটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। এই জায়গাটাই অনেক সময় দেখা যায় যে হতে পারে যে প্রবলেম হয়ে যায়, যে আইসিটা যখন বেশি হিট দিয়ে বা নিচ থেকে বেশি প্রেশার দিয়ে রিমুভ করা হয় তখন কিন্তু আইসির যে ভিতরে ইন্টারনাল পয়েন্ট থাকে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো যাই হোক, এবার আমি চিপটা সুন্দর করে বলগুলো পরিষ্কার করে নেব, আঠা পরিষ্কার করে, তারপর ক্যাপাসিটর রেখে আমি কিন্তু এই গ্লু পরিষ্কার করে থাকি। প্রত্যেকটা ভিডিওতে এগুলো হয়তো শেয়ার করিয়ে আপনারা দেখেন। তো মূলত গুগলের যে আঠাগুলো এগুলো পরিষ্কার করার জন্য আপনাকে একটু প্রেশার দিয়ে করতে হবে, কারণ খুব ইজিলি কিন্তু এগুলো পরিষ্কার হতে চায় না। সেই সাথে অনেক সময় দেখা যায় যে হট গান এবং শোল্ডারিং আয়রন অথবা বিভিন্ন টুলসের মাধ্যমে আমরা কিন্তু এই আঠাগুলো পরিষ্কার করে থাকি। এই ক্যাপাসিটরের সাথে একটু একটু করে লেগে থাকা প্রত্যেকটি কোণায় কোণায় কিন্তু আঠাগুলো পরিষ্কার করতে হবে। সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে ভালো করে ব্রাশ করে নিতে হবে, কারণ হচ্ছে অন্য অন্য আইসির মতো এগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হতে চায় না, একটু একটু থেকে যায়, এবং সমান না হলে আইসি কিন্তু বলগুলো সমান হবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমি ধীরে ধীরে শেয়ার করছি আপনাদের সাথে, এবং গুগলের এই ধরনের যে আইসিগুলো রয়েছে, প্রসেসরগুলো রয়েছে, সেগুলো যদি খুব সুন্দরভাবে রিভলভ করা যায়, তাহলে যদি র্যাম সিপিইউ থেকে সমস্যা থাকে তাহলে সমাধান অবশ্যই হবে। আর যদি অন্য কোনো সমস্যা থাকে সেটা তো র্যাম সিপিইউ রিভলভ করে সমাধান হবে না, এটি স্বাভাবিক। যদি স্টোরেজ আইসিটি খারাপ হয়ে যায় বা স্টোরেজের 90% কনজিউম হয়ে যায়, হেলথ খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আর সেই ফোনটি রান করা সম্ভব হয় না। তো এই মডেলের গুগলের 4XL মডেলের অনেকগুলো কাজও করেছি সাকসেসফুলি। আবার কিছু কিছু ফোন আমি পেয়েছি যেগুলোতে কিন্তু স্টোরেজ খারাপ রয়েছে এবং যেগুলো কিন্তু সম্ভব হয়নি রিপেয়ার করা। তো সেই কাজগুলোতে আসলে র্যাম সিপিইউ রিভলভ করে আনসাকসেস হয়েছে। আর সাকসেস আনসাকসেস যেটাই হোক না কেন, সেটা হতেই পারে, কিন্তু কাজকে সুন্দর করে করতে হবে। প্রত্যেকটি কাজই চেষ্টা করতে হয় সুন্দর করেই করার। যদি আনসাকসেস হয় সেটা হয়তো ভিন্ন বিষয়। আর এ ধরনের কাজগুলো সাকসেস আনসাকসেস হতেই পারে। দ্বিতীয় হচ্ছে যে আমি যে ভিডিওগুলো করি ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু আমার ভিডিও দেখে। মানে আমি মন গড়া একটা কথা ভিডিওতে বলে দেব সেটা কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ আমার প্রত্যেকটি ভিডিওই ম্যাক্সিমাম আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা যারা কাজগুলো দিয়ে থাকেন তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখেন, অন্ততপক্ষে তার নিজের ফোনের ভিডিওটা তো অবশ্যই দেখবেন। সো যদি এ ধরনের কোনো উল্টাপাল্টা একটা কিছু বলে দেই, সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না। অবশ্যই তাহলে কমেন্টে তার নিজের মন্তব্যটা অবশ্যই দিয়ে যাবেন। আর এই যে আদর ভাই এর আগেও আমার কাছ থেকে কাজ করে নিয়েছে, ওনারও কিন্তু একটি মন্তব্য থাকতেই পারে এই ভিডিওতে। উনি হয়তোবা একটি ব্যক্তিগত মন্তব্য দিতেই পারেন এই ফোনটার সম্পর্কে, কারণ এই ফোনের বিষয়ে আমি যা যা বলেছি আমি সব সময় সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করি ভিডিওতে, এবং আগে পরে যে কথাগুলো হয়ে থাকে। তো যাই হোক, দেখুন আমি খুব সুন্দর করে শাইনিং করে নিচ্ছি আইসিগুলোর যে বলগুলো, কারণ হচ্ছে যে এই আঠার কারণে এই বলগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে কার্বন পড়ে থাকে, এবং কি পরিষ্কার করার পর বলগুলোতে যে শোল্ডারিং বল সেগুলো কিন্তু পারফেক্টভাবে লাগে না।
এই জায়গাটিতে আমাদের কিন্তু একটা ভুল হয়ে যায় অনেক সময়, যে বল করার পরেও সেটি শোল্ডার বলগুলো ঠিকমতো শোল্ডারিং হয় না। এই কারণে আমরা খুব ভালো করে ব্রাশ করে, সেটা হতে পারে যে মেটাল ব্রাশ পাওয়া যায়, সেগুলো দিয়েও ক্লিন করা যেতে পারে। বাট এক একজনে এক এক কৌশলে কাজ করে। কাজের বিষয় বা টুলসের বিষয় নিয়ে আসলে কোনো ধরনের করা যাবে না যে এটা দিয়েই করতে হবে, এরকম একদমই না। আর বিশেষ করে আমি আরেকটা বিষয় বলবো, রিসেন্টলি অনেকেই কিন্তু আমার এসএমডি নিয়ে প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, এবং মাইক্রোস্কোপ নিয়ে কমেন্ট করছেন। দেখুন, আমি অনেকগুলো মাইক্রোস্কোপ চেঞ্জ করেছি, অনেক মাইক্রোস্কোপ ইউজ করেছি। অ্যাকচুয়ালি যখন যেটা ইউজ করেছি সেটা দিয়েই কাজ করেছি। তো কাজের ক্ষেত্রে মাইক্রোস্কোপ কোনো বাধা নয়। কাজের ক্ষেত্রে এই হট গান বা যে আমরা টুলসগুলো ব্যবহার করে থাকি, এগুলো কোনো বাধা নয়। মূলত আমাদের কাজকে একটু সহজ করে। এই টুলসগুলো ভালো হলে আমাদের কাজটাকে একটু সময়টা কমিয়ে দেয়, কাজটা আরও পরিচ্ছন্ন সুন্দর হয়, এইটুকুই। বাট আপনার ভিতরে যদি স্কিল থাকে, দক্ষতা থাকে, আপনি কিন্তু যে কোনোভাবেই হোক সেই কাজটিকে সাকসেস করে আনতে পারবেন। এবং কি হয়তোবা আপনি একটা নর্মাল হটগান দিয়ে, নর্মাল একটি মাইক্রোস্কোপ দিয়ে আপনি কাজটি করে ফেলতে পারবেন। কিন্তু কিছু কাজ আছে যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া হবে না, সেখানে আপনি মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। তো মোট কথা হলো, যে কাজের জন্য যেটা প্রয়োজন সেটা আপনার অবশ্যই লাগবে, কিন্তু আপনি যে কাজটি করছেন, যে টুলসগুলো বা যে জিনিসগুলো ব্যবহার করছেন, সেটা যে আপনার খুব হাই কোয়ালিটি হতে হবে এরকম কিন্তু একদমই না। আপনার অবস্থা বুঝে, ইনকাম বুঝে আপনি হয়তো ভালো মানের কোনো জিনিস ব্যবহার করতেই পারেন। 20-25 হাজার টাকার মাইক্রোস্কোপ দিয়ে যে কাজ করা যাবে, 60-70, 1 লাখ 1.5 লাখ টাকা দামের মাইক্রোস্কোপে যে অনেক অন্যরকম কাজ হয়ে যাবে, সেরকম না। মূলত স্কিলটাই হচ্ছে আসল। তো আপনার যে দক্ষতা, কাজের হ্যান্ড স্কিল যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু একজন আরেকজনের থেকে নিতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে, যে কোনো বিষয় নলেজ, ধরুন একটি জ্ঞান আপনি যদি মুখ দিয়ে বলেন, সেটা হয়তো বা আরেকজন সেটা নিয়ে নিতে পারবে বা জেনে ফেলতে পারবে, কিন্তু আপনার যে স্কিল, এটা কিন্তু আপনার থেকে আরেকজনের কাছে খুব সহজে ট্রান্সফার হবে না। এটি একদম ভিন্ন একটি বিষয়। এটা প্রত্যেকের নিজের চর্চা এবং নিজের দক্ষতা, মেধা, এবং কি সেই মেধার প্রয়োগের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। আর সেটা অবশ্যই অনেক বেশি পরিশ্রম করার পরেই কিন্তু সেই জায়গায় সে পৌঁছাতে পারে। মোটেও একদিনে কিন্তু একটা কাজ সম্ভব না। রিসেন্টলি একটি উদাহরণ দিয়ে বলি যে, অ্যাপেলের যে সিপিইউ রিবোলিংয়ের একটি ইভেন্ট ছিল চায়নাতে। এই ইভেন্টের যে ফার্স্ট হয়েছে, আমি শুনেছি যে সে নাকি 700 সিপিইউ রিভল করার পর তারপর কিন্তু ফাইনালে নেমেছিল। তো আসলে খুব হয়তো 2-3 মাস সময় পেয়েছে, বা এই সময়টার ভিতরে সে কিন্তু প্রচুর প্র্যাকটিস করেছে। 700 সিপিইউ রিভল করা, এটা কিন্তু খুব একটা সাধারণ বিষয় না। এবং কি একটা মডেল বা একই টাইপের ফোনে যদি এতবার প্র্যাকটিস করা হয়, তাহলে তো অবশ্যই তার দ্বারা একটু ভিন্ন কিছু আশা করাই যায়। তো আমরা একটা ফোনের কাজ করি, একটা মডেলের কাজ হয়তো একদিন করলাম, আবার 1 সপ্তাহ বা 15 দিন পর আরেকটা কাজ করলাম। সেক্ষেত্রে আমাদের কাজের ভেরিয়েন্ট কিন্তু আলাদা আলাদা, বিভিন্ন মডেল, বিভিন্ন কোয়ালিটির ফোন, বিভিন্ন মাদারবোর্ড এবং আইসিগুলোও ভিন্ন ভিন্ন। সো একটু তো ভিন্ন হবেই। যেমন আমি পোকো X3 পোকো ফোনগুলো নিয়ে প্রচুর কাজ করেছি, X3 প্রো, এই ধরনের ফোনগুলো যেহেতু কাজ করেছি, এগুলো আমার কাছে খুব সহজ মনে হবে, এটি স্বাভাবিক। কারণ এই কাজগুলোই আমি করি, আমি সিপিইউর কাজগুলো করি। সো সিপিইউর কাজে আমার কাছে সহজ মনে হবে, এটাই তো স্বাভাবিক। তো আপনি যদি যে কাজ করবেন সেই কাজটা আপনার কাছে ইজি হয়ে যাবে। অন্যজন এসে যদি ওই কাজটা করতে যায়, যে অভ্যস্ত না ওই কাজে, তার কাছে একটু আনইজি লাগবে, তার কাছে একটু ভুল হবে, এটি স্বাভাবিক। তো যা হোক, আমার সব কিছুর পরে এবার চেক করার পালা। দেখুন, আমি চার্জে লাগালাম, আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু চার্জিংয়ের লোগো এসেছে। তো আসলে আমার কাছেই একটু অবিশ্বাস্য লাগছে যে এই ফোনটা সিপিইউ রিভল করে অন হবে কি হবে না। না হলেও কিছু করার ছিল না। কিন্তু আসলে র্যাম সিপিইউ থেকে ফল্ট থাকলে অবশ্যই সেটা হওয়ার মতো, ইনশাল্লাহ আশা করি যে হয়ে যাবে। আর যদি অন্য কোথাও প্রবলেম থাকে তাহলে তো হবেই না, এটাই স্বাভাবিক। এবং আমি চেষ্টা করেছি সর্বোচ্চ যত্ন করে, সুন্দর করে, এবং কি কোনো ধরনের সাইড এফেক্ট যেন না হয়, অন্য কোনো আইসিতে হিট না লাগে, এবং এই আইসিগুলো ভালো থাকে, এইভাবে কিন্তু আমি কাজ করার চেষ্টা করেছি। আশা করি এই কাজ দেখে আপনারা কিছুটা হলেও অনেক ধারণা পেয়ে যাবেন, অনেক বিষয়ে, খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে। আর আরেকটি বিষয়, এই ফোনটা কিন্তু হাতে পাওয়ার পরেই আমি কিন্তু সিপিইউ রিভলের জন্য সিদ্ধান্ত নিইনি। এই ফোনটার বিভিন্ন বিষয় চেক
চেক করেছি, চার্জ করেছি, ফুল চার্জ করেছি, ব্যাটারি চার্জ আপ করার পর আমি পাওয়ার সেকশনটা ভালো করে বোঝার চেষ্টা করেছি যে পাওয়ার সেকশন ঠিক রয়েছে কিনা। এরপর কিন্তু সিপিইউ রিডিং মনে হচ্ছে যে সিপিইউটা রিভলভ করলে হওয়ার চান্স আছে, এরপরেই কিন্তু সিপিইউ রিভলভ করেছি। সো এই বিষয়গুলো আমরা হুটহাট করে শুধু সিপিইউ রিভলভ করব না, আমরা চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো দেখার এবং কোনো শর্ট রয়েছে কিনা, রিডিং অ্যাবনর্মাল রয়েছে কিনা, ওভার রিডিং রয়েছে কিনা, লো বুট হাই বুট এগুলো খেয়াল করব। তো যাই হোক, ক্যামেরা সহ সব কিছু ঠিক রয়েছে। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো সবার সাথে শেয়ার করে রাখতে পারেন, এই ভিডিওটি অনেক উপকার হবে অনেকের, এবং কি আপনারা নিজেদের জন্য এই ভিডিওটি কিন্তু শেয়ার করে রাখতে পারেন।